তাশরিফ এলো আভার কাছে। আভার পাশে আরো অনেকগুলো মেয়ে বসা। তাশরিফকে আভার কাছে আসতে দেখে ফিসফিস করে কয়েকজন বলল, দেখলি, 2 দিনও হলো না ভার্সিটিতে এসেছে, ঠিক পটিয়ে ফেললো ভার্সিটির ক্র্যাশ বয় তাশরিফ চৌধুরীকে। আবার শুনেও যেন শুনল না। তাশরিফ বলল, নাও ওষুধ খাও। কিসের? জ্বরে তো অবস্থা খারাপ তোমার, আবার বলছো কিসের? যদি একটু টের পেতাম তোমার জ্বর, তাহলে পিকনিকে তুমি আসতে না, আমিও না। আমি না আসার সাথে আপনার আসার কি কানেকশন ছিল? তোমার জন্যই আমি এসছি। তাশরিফ সব মেয়েদের দিকে তাকালো। সবাই তাশরিফ আর আভার দিকেই তাকিয়েছে। তাশরিফ আভাকে বলল, ওষুধ খাও। খাবো না এখন, ভালো লাগছে না। খেলেই ভালো লাগবে, না খেলে আরো অসুস্থ হয়ে পড়বে। রেখে যান, ইচ্ছে হলে পরে খেয়ে নিব। না, এক্ষুনি খেতে হবে। তাশরিফ সবার দিকে তাকিয়ে বলল। গার্লস, সবাই বেরিয়ে পড়ো। আভা অবাক হয়ে বলল। সবাই বেরিয়ে পড়ো মানে? কোথায় যাবে ওরা? তাশরিফ জবাব দিল না। সব মেয়েরা ধীরে ধীরে বেরিয়ে গেল। তাশরিফকে জানে তারা এখন কথা না শুনে এই জায়গাতেই র‍্যাক দিয়ে দিত। সবাই রুম থেকে বেরোতেই তাশরিফ দরজা বন্ধ করে দিল। আভা ভয়ে কেঁপে উঠে বলল, দরজা বন্ধ কেন করলেন? খাবে কিনা? আভা দেরি করলো না 1 মিনিটও। তাশরিফের হাত থেকে ট্যাবলেটটা নিয়ে পানি গ্লাসটা হাতে নিয়ে গড়গড় করে খেয়ে নিল ওষুধ। তাশরিফ সানগ্লাসটা চোখে পড়ে বলল, আই লাইক ইট। এগিয়ে আসছেন কেন আমার দিকে? আমার কথা শুনলে গিফট দিব না তোমাকে? গিফট? ইয়েস। তাশরিফ এক ঝটকায় কাছে টেনে নিল আভাকে। ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল আভার। চোখ বড় বড় করে তাশরিফকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলো আভা। পিঠে 1-2 ছোট ছোট খুশিও দিল, কিন্তু পেরে উঠল না তাশরিফের সাথে। কিছুক্ষণ পর তাশরিফ আভাকে ছেড়ে দেয়। আভা হাঁপাতে থাকে। তাশরিফ ঠোঁট আঙ্গুল দিয়ে মুছে হেসে বলল, শোনো মেয়ে, ছোট্ট একটা মশা হয়ে হাত থেকে দমাতে এসো না। আভা চোখগুলো বড় করে কেবল হা হয়ে তাকিয়ে রইল তাশরিফের দিকে। তাশরিফ দরজা খুলে বের হতেই দেখলো সবগুলো মেয়ে ফিসফিস করছে। তাশরিফকে দেখে চুপসে গেল সবাই। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে তাশরিফকে। তাশরিফ বুঝতে না পেরে বলল, গার্লস, ভেতরে যেতে পারো। কেউ কোনো কথা বলল না। আগের মতোই তাকিয়ে আছে তাশরিফের দিকে। তাশরিফ এইবার ভ্রু কুঁচকে অনেকটা ধমকে বলল। যাও ভেতরে। সবাই দ্রুত পায়ে রুমের ভেতরে ঢুকলো। এই তাসটি। শীতল এসে কিছু বলতে গিয়ে ঝিম মেরে রইল, পুরো কথা না বলে। তাশরিফ সন্দেহের দৃষ্টিতে তাকালো শীতলের দিকে, বলল, থেমে গেলি কেন? শীতল হা হা হি হি করে হাসতে শুরু করলো। তাশরিফ বোকা বনে গেল। অবাক হয়ে বলল, কিরে, পাগলের মধ্যে হাসছিস কেন? শীতল কোনো রকমে হাসি চেপে রেখে বলার চেষ্টা করলো, তোর লিপে লিপস্টিক লেগে আছে। কথাটা বলতে না বলতেই আবারও হাসতে শুরু করলো শীতল। তাশরিফ এইবার বুঝলো কেন মেয়েগুলো তার মুখের দিকে ওভাবে তাকিয়েছিল। সবাই একসঙ্গে রিসর্ট থেকে বেরিয়ে ঘুরতে গেল। তাশরিফ আভার পেছন পেছন থাকছে। বলা তো যায় না কখন কে এসে প্রপোজ করে বসে। চোরের মন খানিকটা পুলিশ পুলিশ তো করবেই। চা বাগানের সৌন্দর্য অপূর্ব ও মনোমুগ্ধকর। সারি সারি সবুজ গাছ, পাহাড়ের ডালে মোড়া নরম সবুজের কার্পেটের মতো দেখায়। শিশির বিন্দুতে ঝলমল করা চা পাতা আর হালকা কুয়াশার আবরণ এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে। বাতাসে ভাসতে থাকে সতেজ চায়ের সুবাস, পাখির গুঞ্জন আর ঝর্ণার ধ্বনি চারপাশকে আরো মনোরঞ্জন করে তোলে। চা শ্রমিকদের কর্মব্যস্ততা বাগানের সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করে, যা প্রাকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। আভা বিস্ময় নিয়ে দেখতে থাকে প্রাকৃতিক সৌন্দর্য। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট কাঠের উঁচু উঁচু দোতলা ঘর। অদ্ভুতভাবে ওইখানে মানুষ বসবাস করে। আভা মনে হয় বাহির থেকে যতটা ছোট লাগছে কাঠের ঘরগুলো ততটা ছোট নয়। কেউ কেউ ক্লান্ত হয়ে বসে পানি খাচ্ছে, জিরোচ্ছে, আবার কাজে লাগছে। কিছুটা অন্ধকার হয়ে আসাতে তাশরিফ আবার হাত শক্ত করে ধরে। আভা টের পায়, কিন্তু কিছু বলল না, কারণ সে নিজেও ভয় পায়। তার মধ্যে চা বাগান থেকে এখনো বের হওয়া হয়ে মেন রাস্তায় আসেনি তারা। মেন রাস্তায় না আসা অবধি তাশরিফ তার হাত ধরে রাখাই শ্রেয়। কখন কোন দিক দিয়ে কি
এসে জাপটে পড়ে তার উপর। ওই ভয়ে ভীতু সে। তাশরিফ আবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না শিমুল ফুল, আমি আছি তো তোমার সাথে। এই যে দেখো, শক্ত করে ধরে আছি তোমার হাত। ঠিক এমন ভাবেই সারা জীবন ধরে রাখবো, আগলে রাখবো। আভা তাশরিফের গরম নিঃশ্বাস অনুভব করলো। অজানা কৌতূহলে চোখ বন্ধ করে ফেলে সে। চা বাগান থেকে বেরোতেই আবার হাত ছাড়িয়ে ফেললো। তাশরিফ গলা ঝেড়ে বলল, অন্ধকারে ভালো ছিল, আলো যে কেন এলো? রিসর্টে ফিরতেই আভার কাছে তার ক্লাসমেট নোলক আসে। ছেলেটা দেখতে ইনোসেন্ট, চোখে সাদা চশমা পরে। যে কেউ প্রথমে দেখাতে বলবে পড়াশোনায় ভালো, কিন্তু আসলে ধারণা ভুল। নোলক পড়াশোনায় ভালো না। আভায় বলল, কিছু বলবে? আবা তোমাকে আজ অনেক কিউট লাগছে, চেনাই যাচ্ছে না। আভা হেসে বলল, থ্যাঙ্কস নোলক। আভা যদিও কারোর সাথে তেমন কথা বলে না, তবে কেউ নিজ থেকে এসে কথা বললে সে কথা না বলেও পারে না। হঠাৎ পরক কোনো নোলকের হাত দুটো পেছনে। আভা বুঝলো না বিষয়টা, বলল, হাতে কি? নোলক বেশ সংকোচ নিয়ে হাত দুটো সামনে এনে আভাকে বলল। তোমার জন্য ফুল নাও। কথাটা বলতে দেরি হলে গালে থাপ্পড় পড়তে দেরি হয় না ছেলেটার। থাপ্পড় আভা নয়, তাশরিফ দিয়েছে তাকে। নোলক তাশরিফের দেখে আটকে ওঠে। ভাই, ফুল এনেছিস তাই না? ফুল, তুই জানিস ওকে আমার জিনিস। ভুলেও ওইদিকে নজর দিতে আসবি না, চোখ তুলে ফেলবো একদম। আবার আকস্মিক ঘটনায় আহত হয়। তাশরিফ তার জন্য একটা ছেলেকে কোন সাহসে মারে। আভা রুমে চলে গেল, দরজা বন্ধ করে ফেলল। তাশরিফ নোলকের দুই গাল চেপে ধরে বলল, ফের যদি তোকে আর আবার পেছনে ঘুরঘুর করতে দেখি, এমন দশা করবো তোর যে আর মুখ দেখানোর জো থাকবে না। আজ থেকে ওকে আভা নয়, কি ডাকবি? আপা। তাশরিফ নোলকের গালে আরেকটা থাপ্পড় দিয়ে বলল, আপা। আপা তাই না? আপা না, ভাবি ডাকবি। ভাবি, কে ডাকবি? ভাবি। সকালে আলো ফুটতে শুরু করেছে। সবাই বাসে উঠেছে, ফিরতে হবে। একটা দিনের সফর শেষ হলো তাদের। সময় যতটুকুই পেরেছে। চা বাগানে অল্প সময় ব্যয় হয়েছে। আড্ডায় কথায় মশগুল ছিল সবাই, আভা বাদে। জুলফা ছাড়া হাসি তামাশা করার মানুষ যে তার নেই। কারোর সাথে ক্লাসে কথাও বলে না। বাসে তাশরিফ তার পাশে বসতেই সে উঠে যেতে চাইল। তাশরিফ হাত ধরে জোর করে বসালো। আবার চোখ রাঙিয়ে বলল, সমস্যা কি আপনার? আমার হাত কেন ধরেছেন? আপনি জুলফার ভাই বলে আমি কিন্তু ছেড়ে দিব না একদম। তাশরিফ মজা ছড়ে বলল, ছাড়তে বললো কে? ধরে রাখো একদম শক্ত করে, যেন মৃত্যু আলাদা করতে না পারে। দেখুন ভাইয়া, আমি বিরক্ত আপনার প্রতি। প্লিজ আমার পেছনে ঘুরবেন না। ঘুরলাম কোথায়? তোমার পেছনে তো আমি হাঁটে। উফ, আভার মুখ থেকে ছোট্ট শব্দটা বেরিয়ে এলো। বিরক্ত সে তাশরিফের উপর। তাশরিফ বলল, যাক, বিরক্ততে হলেও থাকতে পারছে। অনেকটা জার্নি করে বাসায় ফিরে আভা। তাশরিফ তাকে দিয়ে গেছে বাসা অবধি, যদিও একসাথে আসেনি। আভার পেছন পেছন রিক্সা নিয়ে সে এসেছে। আভা দরজায় নক করতে রামিসা দরজা খুলে হাসি মুখে বলল। আভা অবাক হলো। রামিসাকে এর আগে কখনো সে এমনভাবে হাসতে দেখেনি। সব সময় মলিন হাসতো মেয়েটা, আজ এমনভাবে হাসছে যেন বিশাল কিছু পেয়ে গেছে। আবার ধারণা কিছুক্ষণ পরেই সঠিক হলো। রামিসা বলল, আগামীকাল আমি আমার হাজবেন্ডের কাছে চলে যাব আভা। শাশুড়ি মা এমনভাবে ফোনে ওনার ছেলের ভুলের জন্য অনুতপ্ত যে না গিয়ে আর উপায় দেখছি না। কাল ফুরকান আমাকে নিতে আসবে। মুহূর্তে আভার মুখে আধার নেমে এলো। খবরটা নিঃসন্দেহের খুশির, কিন্তু তার জন্য নয়, রামিসার জন্য। সে খুশি হতে পারছে না। রামিসা চলে গেলে সে থাকবে কোথায়? রামিসা বোধহয় বুঝতে পারলো আভার মনের কথা। কাঁধে হাত রেখে বলল, তুমি চাইলে আমার বদলে তুমি এই বাসাটা নিয়ে থাকতে পারো আভা। কিন্তু আপু, মাস শেষে যে ভাড়া দিব ওই টাকাটাও তো আমার কাছে নেই। ভার্সিটির টাকা নিয়েই চিন্তার শেষ নেই। আপাতত একটা জবের চেষ্টা করছি। একটা জব পেয়ে গেলেই সব চিন্তা শেষ। রামিসা চুপ মেরে গেল। তারা তো এখানে সত্যি কিছু করার নেই। আভা ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে বিরতিহীন ভাবে ভিজতে শুরু করলো সে। পিকনিক থেকে আসতেই এত বড় একটা ধাক্কা তার জন্য অপেক্ষা করবে তা সে কল্পনাও করেনি। জুলফাকে বিষয়টা জানাতে হবে। জুলফা চিন্তিত হয়ে বসে আছে রুমে। সে পড়তে বসেছিল। হঠাৎই কল দেয় আভা।
সব শুনে চিন্তিত হয়ে পড়েছে। আভাকে এত হেল্প করার পেছনে তার নিজস্ব কোনো স্বার্থ নেই। মেয়েটার প্রতি ওর মায়া হয়। মায়া জগতের সব স্বার্থ ফুরিয়ে দিতে পারে। সে এইটাও জানে তাশরিফ আভাকে পছন্দ করে। কিভাবে জানে? আভার প্রতি তার ভাইয়ের আচরণ সেই পছন্দের বহিঃপ্রকাশ। জুলফা যখন এসব ভাবছিল ঠিক তখনই তাশরিফ রুমে প্রবেশ করে। জুলফাকে চিন্তিত দেখে বলল, কি হয়েছে জুলফা? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছিস? কথাটা বলে শব্দ করে হেসে ফেলল তাশরিফ। সে নিজেই কখনো বোনকে সেই সাহস দেয়নি, আবার নিজেই মজা নেন। জুলফা কলম মুখে দিয়ে বলল, ভাইয়া, আমার বান্ধবী আভা আছে না, ও জুলফাকে পুরো কথা শেষও করতে দিল না তাশরিফ। বলল, ওই যে শিমুল ফুল। হ্যাঁ, ওর কি হয়েছে? উপস ভাইয়া, আমাকে সবটা বলতে দাও তো। আবার একদিন রামেশ আপুর সাথেই থাকতো, তুমি জানোই। হ্যাঁ, তো আপুর হাজবেন্ড কাজে চলে যাবে। আবা এখন কোথায় যাবে? কি? তাশরিফ বসা থেকে উঠে দাঁড়ালো। বলল, আমার রেইনকোটটা কোথায়? তুমি বাইরে যাবে কেন? শিমুল ফুলকে আনতে। আনতে মানে? অবাক হয়ে প্রশ্ন করলো জুলফা। তাশরিফ বলল, মম বলছিল চিরকুটার ঘরটা ভাড়া দিবে, সেইখানটা তোকে থাকতে দিবে আপাতত। কিন্তু ড্যাড এটা সাপোর্ট করবে? ড্যাড তো সবকিছু একটা কঠিন। ডোন্ট ওয়ারি, আমি সবটা সামনে নেব। দরজা খুলেই তাশরিফকে দেখে ভরকে যায় আভা। রামিসা পেছন থেকে বলল, কি আভা, কে এসেছে? আরে তাশরিফ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। এই অসময়ে এসে বিরক্ত করলাম একটু। আরে কি বলো, আসো ভেতরে আসো। তাশরিফ ভেতরে গিয়ে বসে আভাকে বলল, ব্যাগপত্র গোছাও, এক্ষুনি আমার সাথে বেরোতে হবে। কোথায়? আমাদের বাসায়। আপনাদের বাসায় আমি কেন যাব? আমি বলছি তাই, কুইক। তাশরিফের গাম্ভীর্য স্বরের কথা শুনে আভা তাশরিফের কথাগুলো শুনল। রামিসা অবাক হয়ে দেখছে তাশরিফকে। কতটা অধিকার নিয়ে একটা ছেলে এমন অধিকার ফলাতে পারে। রামিসা বলল, কি হয়েছে তাশরিফ, আর্জেন্ট কিছু? না আপু, আপনি তো চলে যাবেন, ওই একা কিভাবে থাকবে বলুন? সামথিং সামথিং। ইয়েস ইয়েস, ঠিকই ধরেছেন আপু, এই মেয়ে আমার মন চুরি করেছে। আভা চমকে উঠল তাশরিফের কথা শুনে। রামিসার মতো সিনিয়র একজন আপুর সামনে এই কথাটা বলল। আভা, তুমি কিন্তু জিতেছো। তাশরিফের মতো কেউ তোমাকে এত ভালোবাসবে না। এই বৃষ্টির মাঝেও দেখো কিভাবে তোমাকে নিতে চলে আসলো। আভা জবাব দিল না, মনে মনে কেবল ভাবল। পাগলের সুখ মনে মনে। জুলফা আভাকে দেখে জড়িয়ে ধরল। আভা ভিজেনি, ভিজেছে তাশরিফ, কারণ তার রেইনকোট সে আভাকে পরিয়েছে। তাশরিফ টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলল, আমি আমার রুমে যাচ্ছি চেঞ্জ করতে, তোরা কথা বল। ভাইয়া, আজ রাতেও আমার সাথেই থাকুক। বৃষ্টির এই রাতে ছেলেকোঠার ঘরে একা থাকবে কিভাবে? তাশরিফ আভার মুখের দিকে তাকালো। মেয়েটার মুখটা কেমন মলিন হয়ে আছে, মনে হচ্ছে হতাশা শেষ নেই। তাশরিফ বলল, আচ্ছা, তাহলে আমি গিয়ে শুয়ে পড়ি। ওকে। তাশরিফ যেতেই জুলফা আভাকে নিজের রুমে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুই বস, আমি তোর জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসি, ভালো লাগবে খেলে। না, দরকার নেই, তুই বস তো, এমনিতে অনেক ঋণ শোধ বাকি, আর ঋণই করিস না। চুপ থাকতো, তুই বস, আমি আসছি। জুলফা বেরোতেই আভা বিস্ময় ভরা দৃষ্টিতে নিয়ে পুরো রুমটাকে পরখ করলো। কি সুন্দর রাজকীয় রুম, নরম বিছানা, দামি সব আসবাবপত্র। আভা যখন সবকিছু দেখা ব্যস্ত, তখনই জুলফা হাতে এক গ্লাস দুধ নিয়ে রুমে আসে। এই নে, খেয়ে নে। দুধ আবার খেতে ভালো লাগে না জুলফা। তা বলতে হবে না, খেতে হবে। এক প্রকার জোর করেই জুলফা আভাকে দুধটুকু খাইয়ে দেয়। এবার শুয়ে পড়। রাত পেরিয়ে সকাল হলো। সারা রাত বৃষ্টির ফলে সবকিছু কেমন স্যাঁতস্যাঁতে হয়ে উঠছে। তাশরিফ মাত্রই ঘুম থেকে উঠেছে। বেলকনিতে এসে দেখে পুরো বেলকনি জুড়ে পানি। হুট করেই নিচতলা থেকে চিৎকার চেঁচামেচি শুনে দ্রুত গতিতে রুম থেকে বেরোয় সে। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলো তার ড্যাড দাঁড়িয়ে আছে। অফিসে যাচ্ছিল বোধহয়। সামনে দাঁড়িয়ে আছে আভা আর জুলফা। আভা মাথা নিচু। সারফারাজ চৌধুরী ছেলেকে দেখে কড়া কণ্ঠে প্রশ্ন করলেন, এই মেয়ে কে তাশরিফ? আর এ আমাদের বাসায় কি করছে? মম বলেছিল চিলেকোঠার ঘরটা ভাড়া দেবে, ওই জন্যই ওকে নিয়ে এসছে। দেখে তো মনে হয় রাতেই ও এসেছে। কার পারমিশন নিয়ে তুমি অচেনা একটা মেয়েকে এই বাড়িতে এনেছো? নিচের বাড়ি থেকে আর পারমিশনের প্রয়োজন হয়? অবশ্যই হয়, কারণ বাড়িটা তোমার নয়, তোমার বাবার।
কাম অন ড্যাড, এত বেঁচাচ্ছেন কেন? ওর ঘর দরকার ছিল তাই এনেছে। তাছাড়া ও তো অপরিচিত কেউ নয়, জুলফার ফ্রেন্ড। এই মেয়ে, তোমার আইডি কার্ড আছে? আভা কাপা কাপা স্বরে উত্তর দিল। জি আঙ্কেল। আজই আমার ওয়াইফের কাছে তা জমা দিবে। রাত 9টার মধ্যে বাসায় ঢুকবি। এরপর আসলে গেটের তালা। আভা মাথা নাড়িয়ে বলল। জি আচ্ছা। সারফারাজ চৌধুরী বেরিয়ে গেলেন অফিসের জন্য। অবাক হয় জুলফা, এত সহজে তার ড্যাড সবটা মেনে নিল। তার শিব আভার দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর মমকে বলল। মম, তোমার জন্য বউ এনেছে বিয়ের আগে। মিসেস নাতাশা চৌধুরী দূর থেকে বলেন। কি এনেছো? ইয়ে মানে বই এনেছি, বই। লজ্জায় আভার মুখটা গোলাপি হয়ে যায়। জুলফা ঠোঁট টিপে হাসে, চোখে চোখে ভালোবাসার সম্পর্কগুলো ভিন্ন রকম হয়, একদম ইউনিক। প্রকাশ করা হয় কম, আবার অনেক বেশিও। চোখ সেটাই প্রকাশ করায়। তুমি রজনীগন্ধা, তুমি গুপ্ত কথা। তোমায় নিয়ে স্বপ্ন আমার ভীষণ আকাশ ছোঁয়া। অভিযোগ তাদের কাছে চাপা থাকে যাদের সাথে আমাদের কথা বলা বারণ। তুমি বলেছিলে পৃথিবী থমকে যাবে, তাও তুমি আমার ছেড়ে যাবে না। দেখো, আজ পৃথিবী থমকে যায়নি, কিন্তু তুমি ছেড়ে গেছো। তুমি বলেছিলে উস্কো খুস্কো মানুষটাকে তোমার ভীষণ ভালো লাগে। তুমি চেয়েছিলে তোমার জন্য উন্মাদ হতে, আর যখন তা হলাম তখন বললে পাগল নাকি তুমি। অথচ এই পাগল তুমি নিজে আমাকে বানিয়েছ তোমার প্রেমে। সবগুলো লেখা পড়ে মন ছুঁয়ে গেল আভার। লাইনগুলো ছোট, অথচ এর ব্যাখ্যা অনেক বড়। সংক্ষিপ্ত একটা লাইনের কত কিছু ফুটিয়ে তোলা হয়েছে আর মনে ভাবলো সে। লেখাগুলো কার? চিলকোঠো ঘরে এসেছিল সে, ঘরটা পরিষ্কার করতে। ঘরটা ছাদে, খুব সুন্দর একটা কুটিরের মতন, কিন্তু ভেতরটা অপরিষ্কার। কেউ থাকে না তাই হয়তো। আজ আবার ভার্সিটিতে যায়নি। জুলফা গিয়েছে, আভা যায়নি মূলত কাজের জন্যই।